ডিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সাম থেকে আমি দেবাশিস সাহা তোমাদের আজকে হিস্ট্রি এসএলএসটি ক্লাস নিয়ে এসেছি। আমাদের বিগত দিনের যে চ্যাপ্টারগুলো চলছিল তার মধ্যে আমরা মোগল চ্যাপ্টার শুরু করেছিলাম। আজকে মোগলের আমাদের শেষ পর্ব, যে পর্বে থাকবে হচ্ছে মোগল সংস্কৃতি এবং একই সঙ্গে মোগল চিত্রকলা, এবং চিত্রকলার সঙ্গে সঙ্গে থাকবে সমস্ত মোগল সাহিত্য। এর মধ্যে ইম্পর্টেন্ট গুলোকেই হাইলাইট করা হয়েছে এবং তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। তাহলে আমরা শুরু করলাম আমাদের আজকে শেষ পর্ব, মোগল সংস্কৃতি। মোগল সংস্কৃতির যে ভাগটা আমরা এখানে করে নিয়েছি, যার মধ্যে রয়েছে চিত্রকলা। ঠিক, চিত্রকলা সঙ্গে সঙ্গে আমরা এখানে স্থাপত্য আলোচনা করেছি। এবার স্থাপত্য আর চিত্রকলা যেটা আলোচনা আমরা করেছি সেটা হচ্ছে মোগল সম্রাট ধরে ধরে, ধরো আকবর, ধরো জাহাঙ্গীর, ধরো শাহজাহান, এভাবে আমরা আলোচনা করেছি। এবার যেটা করব এখানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ সেই চিত্রকলার বৈশিষ্ট্যগুলো কি ছিল, কিংবা ওই স্থাপত্য ভাস্কর্যের মূল বৈশিষ্ট্য কি ছিল, এবং সঙ্গে সঙ্গে আমাদের মুঘল রাজাদের ওপর নির্ভরশীল সেই সমস্ত গ্রন্থগুলি, মানে ঐতিহাসিক গ্রন্থগুলি, তাও আলোচনা হবে। এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে থাকবে কিছু অনুবাদ গ্রন্থ। তাহলে আমরা মোগল সংস্কৃতির দিকে চলে আসি, যেখানে আমাদের চিত্রকলা, সঙ্গীত এবং সাহিত্য, এই তিনটেকে আমরা এক জায়গায় করেছি। সঙ্গীত, তাই তো? সঙ্গীত মানে হচ্ছে কারা কারা সেই সময় গায়ক ছিলেন, কোনো সঙ্গীত সম্পর্কিত কোনো গ্রন্থ ছিল কিনা, এবং যদি সঙ্গীত তারা পরিবেশন করেন তারা কিরকম ধরনের সঙ্গীতে তারা স্বচ্ছন্দ ছিলেন বা বিখ্যাত ছিলেন, সেটাও কিন্তু আমরা আলোচনা করব। বাবর ও হুমায়ুনের সময় চিত্রশিল্পে পারসিক প্রভাব লক্ষণীয়। ঠিক, কি বললাম? পারসিক প্রভাব লক্ষণীয় ছিল। এবং এই পারসিক প্রভাবটা কি ছিল, তাই তো? আকবরের সময় থেকে ধর্মীয় সহিষ্ণুতার নীতি চিত্রশিল্পে প্রভাব বিস্তার করেছিল। এবার ধর্মীয় সহিষ্ণুতার যে নীতির কথা বলা হচ্ছে, সেখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্যই কিন্তু করা হয়নি। মনে রাখবে, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান তিনজনের সময় আমরা দেখেছিলাম যে হিন্দু মুসলিম উভয় চিত্রকর, তাই তো, বা চিত্রশিল্পী ছিলেন। আকবর পরবর্তী সময়ের চিত্রকলায় ভারতীয় ও পারসিক উভয় প্রভাব লক্ষ্য করা যায়। বলছে প্রথম দিকে যদি হুমায়ুন আর বাবরের চিত্রশিল্প দেখি, সেখানে পারসিক প্রভাব, দেখো আন্ডারলাইন করে দিলাম। আর যখন আমরা আকবর এসে পৌঁছালাম, তখন চিত্রকলায় ভারতীয় আর পারসিক উভয় প্রভাবটা একসঙ্গে আমরা লক্ষ্য করেছিলাম, মানে একটা মিশ্র ব্যাপার ছিল। মুঘল যুগের সংস্কৃতির অন্য একটি ধারা, যেখানে হিন্দু মুসলিম রীতির সমন্বয় ঘটেছিল, তা ছিল সঙ্গীত। মনে থাকবে কি বললাম? হিন্দু ও মুসলিম রীতির যে সমন্বয় ঘটেছিল সেটা হচ্ছে সঙ্গীত। কারণ এখানে আমরা দেখেছিলাম তানসেন প্রথম জীবনে একজন হিন্দু ছিল, পরবর্তী জীবনে কিন্তু তানসেন মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। তাহলে সেই সময় তানসেন খুব ভালো গাইতে পারতেন হিন্দু থাকা অবস্থা, মুসলিম ধর্ম গ্রহণের পরেও উনি ভালো গাইতে পারতেন। এখানে যেটা করা হয়েছিল, ধর্মটা প্রাধান্য পায়নি, প্রাধান্য যেটা পেয়েছিল, মনে রাখবে, সেটা হচ্ছে তোমার সেই সংশ্লিষ্ট সঙ্গীতকার বা সংশ্লিষ্ট চিত্রশিল্পী, তোমার দক্ষতা। মনে রাখবে, সম্রাট আকবর, জাহাঙ্গীর ও শাহজাহানের অবদান মোগল যুগের সঙ্গীত চর্চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরপর তিনজনের সময় বেশি করে হয়েছিল আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। এর একটা কারণ ছিল, কারণ হুমায়ুন যে চিত্রশিল্প শুরু করেছিল, হুমায়ুনের চিত্রশিল্পীরা দুজনেই ছিলেন আমাদের পারসিক, তাই তো? আব্দুস সামাদ আর মীর সৈয়দ আলী, এরা দুজনেই ছিলেন কিন্তু পারস্যের রাজা
আমাদের শাহ, পারস্যের শাহ তহমাস্পের সময়কার চিত্রশিল্পী বা তার কোর্টের চিত্রশিল্পী। ঠিক, চলে আসি। আবুল ফজলের মতে এই যুগের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন মিয়া তানসেন, তাই তো? এই মিয়া তানসেনের মতো প্রতিভার অধিকারী তৎকালীন সময় থেকে বলছে হাজার বছরের মধ্যে কেউ ছিলেন না। সঙ্গীতের পাশাপাশি মুঘল যুগে সাহিত্যের বিশেষ উন্নতিও পরিলক্ষিত হয় এবং এই যুগের সরকারি ভাষা ফার্সি হলেও হিন্দি, সংস্কৃত এবং অন্যান্য দেশীয় সাহিত্যেরও উন্নতি পরিলক্ষিত হয়। ঠিক আছে, এখানে আমার একটা কথা বলার আছে, যেটা আমি আকবর পড়াতে গিয়ে মেনশন করেছিলাম, দেখিয়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে এই যে শিল্পীর কথা বলা হলো, সঙ্গীত শিল্পী তানসে, তার প্রকৃত নাম ছিল রামতনু পান্ডে। মনে থাকবে, তার প্রকৃত নাম কি ছিল? রামতনু পান্ডে। এবং তিনি কার সভায় গান গাইতেন এটাও মনে রাখবে, গোয়ালিয়রের রাজা মানসিং। আর তানসেনকে যিনি সঙ্গীত শিখিয়েছিলেন সেও কিন্তু মুঘল যুগের সমসাময়িক। তার নাম কি ছিল? হরিদাস স্বামী। মনে থাকবে, হরিদাস স্বামী ছিল আমাদের তানসেনের শিক্ষক। লিখে দিচ্ছি এখানে। হরিদাস স্বামী। বাবরের সময় চিত্রকলা নিয়ে একটু আলোচনা করব, যেটা বাবরের পারসিক চিত্রশিল্পীরা, বাবরের যে মূল বইটা ছিল যার নাম ছিল বাবরনামা বা তুজুকি বাবরি, সেখানে এই লতা পাতা গুলবের ছবি, ঠিক আছে, নদীর ছবি, ঘোড়সওয়ার বাবরের ছবি, এই ধরনের যে ছবিগুলো এঁকেছিল, সেখান থেকে তোমরা কিন্তু ধারণাটা খুব ভালোভাবে পাবে যে ওই একটা পারসিক চিত্রশিল্পের একটা প্রভাব বা পারসিক চিত্রশিল্প নিয়েই আঁকা হয়েছিল বাবরের জীবনীটা। এবার দেখো, আমরা যখন হুমায়ুনে যাচ্ছি, হুমায়ুনের সময় মীর সৈয়দ আলী ও আব্দুস সামাদের পৃষ্ঠপোষকতা করেন। এবং মনে রাখবে, এই দুই চিত্রশিল্পী ছিলেন প্রথম জীবনে তহমাস্পের রাজচিত্রকর। তহমাস লোকটাকে, তহমাস লোকটা হচ্ছে আর কেউ নয়, তিনি হচ্ছেন ইরানের বা পারস্যের রাজা। ঠিক আছে, এবার চলে এলাম এখান থেকে আকবর। আকবরের কথা বললে প্রথমেই মনে রাখবে যে চিত্রশিল্পকে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে তিনি খাজা আব্দুস সামাদের নেতৃত্বে একটি পৃথক বিভাগ স্থাপন করেন। তাহলে খাজা আব্দুস সামাদ এই সেই ব্যক্তি যাকে হুমায়ুন নিয়ে এসেছিল এবং আকবরের গৃহ চিত্রকর ছিলেন, তাই তো? আকবরকে বাড়িতে আঁকা শেখাতেন। সেই ভদ্রলোকই কিন্তু আমাদের আকবরের সময় যে মোগলের একটা কারখানা, মানে চিত্রশিল্পের যে কারখানা হয়েছিল, তাকে লিড করেছিল, তাকে নেতৃত্ব দিয়েছিল। আব্দুস সামাদের নেতৃত্বে একটি পৃথক বিভাগ স্থাপন করেন। ফতেপুর সিক্রির বিভিন্ন প্রাসাদের দেওয়ালে সুন্দর চিত্রাঙ্কনের উৎসাহ দেয়।
তার ফতেপুর সিক্রি আকবরের যেটা রাজধানী ছিল, প্রাসাদ ছিল, তার গায়ে যে ছবিগুলো আঁকা হয়েছিল সবই কিন্তু এনার তত্ত্বাবধানে হয়েছিল, তাই তো, বা এনার নেতৃত্বে হয়েছিল। আকবরের রাজসভায় 17 জন চিত্রকর ছিলেন, যাদের মধ্যে 4 জন মুসলমান, বাকিরা হিন্দু। আমাদের আবুল ফাজলের লেখায় কিন্তু এটা আছে, তাই তো। মুসলিম চিত্রকরদের মধ্যে বিখ্যাত ছিলেন আব্দুস সামাদ, যার কথা বলা হয়েছে, ফারুক বেগ, খসরু, কৌল, জামশেদ, তাই তো। তাহলে এই খসরু, কৌল আর জামশেদ এই 4 জন বড় ছিল, এবং তার সঙ্গে হিন্দু চিত্রকরদের মধ্যে দাসওয়ান্ত, বাসওয়ান এই দুজন হচ্ছে বিখ্যাত। এটা ছাড়াও কেশু, জগন্নাথ, তারাচাঁদ, ঠিক আছে, আমাদের বিশেন দাস, বিশেন দাস যদিও জাহাঙ্গীরের সময় ছিল, সানোয়ান দাস, ঠিক আছে। এবার দাসওয়ান্ত আর বাসওয়ান এই দুজনের কথা পরীক্ষায় খুব দেয়। যারা মাদ্রাসা সার্ভিস কমিশন দিয়েছো দেখবে এটা দিয়েছে, নিম্নলিখিত চিত্রকরদের মধ্যে কে আকবরের সভায় উপস্থিত ছিলেন, যা সাজিয়েছে তার মধ্যে দেখবে বাসওয়ানটাই একমাত্র আছে, ওটাকে কিন্তু অ্যান্সার নিয়েছে। প্রশ্নটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে প্রশ্নটা আমাদের 2023-এর যে মেনের কোশ্চেনটা হয়েছিল WBCS এ, তাতেও এই কোশ্চেনটা দিয়েছিল। এই সময় রামায়ণ, মহাভারত, পারসিক গল্প, আরব্য রজনীর গল্পগুলিকে চিত্রে রূপান্তর করা হয়। এর মধ্যে বলে দিই, স্পেশালি রামায়ণ আর মহাভারতের কিছু ছবি ছিল, যেমন আমি একটা ছবি বলছি রামায়ণের, জটায়ুর ডানা কেটে দিয়েছে রাবণ, এই ছবিটা, ঠিক আছে। বা আরেকটা ছবি আছে, সীতা হরণ করছে রাবণ। মহাভারতের 2-3টে ছবি তো খুবই জনপ্রিয়, আমাদের পাশা খেলায় তোমার পরাস্ত হয়েছে ধৃতরাষ্ট্র, এই ছবিটা। আবার একটা ছবি রয়েছে যে জতুগৃহ তোমার আগুনে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে, কুন্তী তার পুত্র এবং পুত্রবধূদের নিয়ে চলে এসছে, তাই তো। তাহলে পুত্র এবং পুত্রবধূদের নিয়ে যখন বেরিয়ে আসছে, সেই করুণ দৃশ্যটা এখানে দারুণভাবে ফুটিয়েছিল। আরেকটা ছবি কি ছিল, আরেকটা ছবি ছিল অর্জুন লক্ষ্যভেদ করছে মাছে, তাই তো। এগুলো মহাভারতের খুব খুব ইম্পর্টেন্ট ছবি। এবার দেখো কিছু পারসিক গল্প যেগুলো ছিল, গুলিস্তান, তাই তো। এর গল্প ছিল। আরো বড় জনের গল্পের মধ্যে সিন্দাবাদ জাহাজে করে যাচ্ছে, আবার আছে আলাদিন তার আশ্চর্য প্রদীপ ঘষছে, সে জিন বেরিয়ে আসছে, এই ছবিগুলো খুব জনপ্রিয় হয়েছিল। আমি এখানে লিখলাম না, জাস্ট এই মুখে বলে দিলাম। বেশ, জাহাঙ্গীর, জাহাঙ্গীর যাকে ক্ষমতা দিয়েছিল, এই হচ্ছে স্পেলিংটা, আগা রিজা, তাই তো। মানে এই তুমি এটাও লিখতে পারো, আগা রিজা বা আগা রাজা বলতে পারো। আগা রিজাকে নাদির উল জামান এবং ওস্তাদ মনসুরকে নাদির উল আজহার উপাধি দিয়েছিল, তাই তো। এবার বলে দিই এখানে একটা কথা, এটা পরীক্ষা দেয়, এই ওস্তাদ মনসুরকে যেটা দিয়েছিল নাদির উল আসার, জামানটা দেয় না, মনে থাকবে, পরীক্ষার কোশ্চেন ঘেটে দেখবে আগে। এবার এই যে ভদ্রলোক যার কথা বললাম, ওস্তাদ মনসুর, ওস্তাদ মনসুরের কথা বললাম, এই ওস্তাদ মনসুর আমাদের পাখি, পাখির ছবি এবং জীবজন্তুর ছবি এঁকে খুব বিখ্যাত হয়েছিলেন, এবং তার এই পাখি ও জীবজন্তুর ছবিগুলো সবই কিন্তু লন্ডন মিউজিয়ামে রাখা আছে, মনে থাকবে। জাহাঙ্গীরের আমলে চিত্রশিল্পের প্রভূত উন্নতি হয়। জাহাঙ্গীর নিজে একজন চিত্রকর ছিলেন। এই যে জাহাঙ্গীর নিজে একজন চিত্রকর ছিলেন, তেমন উনি বলতেন যে কোনো চিত্রকর যদি ছবি এঁকে থাকে, উনি সেই শিল্পীকে না আঁকতে দেখেও বলে দেবে এটা অমুক শিল্পীর আঁকা, এটা তমুক শিল্পীর আঁকা। এতটাই তা কি বলবো পারফেকশন বা অ্যাকুরেসি ছিল, তাই তো। বেশ, এবার দেখো
এই সময় চিত্রশিল্পে পারসিক প্রভাবের পরিবর্তে ভারতীয় প্রভাবটা বৃদ্ধি পায়। ঠিক, ভারতীয় প্রভাব কিভাবে বৃদ্ধি পায় আমি তোমাকে বলে দিই। এখানকার স্থানীয় লোকজনের যে একটা প্রভাব ছিল, সেগুলো ছবির একটা বিষয়বস্তু হয়ে যায়। তখন ওরা পারসিক রীতি থেকে বেরিয়ে আসে। ইলাস্ট্রেশনের কাজ শুরু হয়, যে একটা বইয়ে প্রচ্ছদ পর একজন আঁকবে, ভেতরের ছবি আরো কয়েকজন শিল্পী আঁকবে। এইভাবেই কিন্তু শুরু হয়েছিল। চিত্রশিল্পের যে বিষয়গুলো ছিল, এই যে লতা, ফুল, পাখি, মানব মূর্তি, বুদ্ধ, শিকার, জটায়ুবধ, এগুলো পরপর ছিল। মনে রাখবে, এই যে লতা, ফুল, পাখি, এই যে একসঙ্গে মানে কি বলে কম্বিনেশনের ছবিও ছিল। যুদ্ধ শিকারের দৃশ্য আছে ভীষণ রকম ভাবে। আমি এখানে একটা উদাহরণ তোমাকে দিই, যে সরোবরের মধ্যে দুর্যোধন লুকিয়ে আছে এবং তাকে অশ্বত্থামারা ডাকছে, ওই সময়ের ছবি। বা গদা যুদ্ধ হচ্ছে আমাদের, কি বলবো, ভীমের সঙ্গে দুর্যোধনের, সেই ছবিটিও আছে। ঠিক আছে, জটায়ুবধ ইত্যাদি। এবার দেখো, মুসলিম চিত্রকরদের মধ্যে যারা ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন আগা রিজা। আবুল হাসান, এই আবুল হাসান খুব নামকরা শিল্পী ছিলেন। মোহাম্মদ নাদির, মোহাম্মদ মুরাদ এবং উস্তাদ মনসুর। ঠিক, এর মধ্যে আমি বারবার বলছি যে নামটা ঘুরেছে, ওস্তাদ মনসুর, আগা রিজা। ঠিক আছে, এই দুটো নামই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। হিন্দু চিত্রকরদের মধ্যে যারা ছিলেন, তার মধ্যে ছিলেন বিসেন দাস। এই বিসেন দাসের বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে, যে বিসেন দাস এমনই একজন শিল্পী, তিনি পারস্যের শাহের ছবি আঁকতে চলে গেছিলেন কোথায়? ইরানে। মনে রাখবে, পারস্যের শাহর ছবি আঁকতে উনি পৌঁছে গিয়েছিলেন ইরানে, এবং সেখান থেকে ছবি এঁকে নিয়ে এসেছিলেন। তাহলে ওনার পোর্ট্রেট বা ওনার প্রতিকৃতি, এটা বিসেন দাসের যে আঁকা প্রতিকৃতি, এটা বিসেন দাসের অন্যতম একটা শ্রেষ্ঠ কৃতিত্ব। এবার দেখো, তারপরে তুলসী, মনোহর, মাধব, গোবর্ধন, এরাও খুব বড় চিত্রকর ছিলেন জাহাঙ্গীরের সময়। ঠিক, এবং এই সময় মুঘল স্কুল অফ মিনিয়েচার পেন্টিং উন্নতির শিখরে পৌঁছায়। তাহলে এই যে এখানে স্যার আপনি ইংরেজি বলছে মিনিয়েচার, মিনিয়েচার পেন্টিং মানেটা কি? মিনিয়েচার মানে আমাদের, আর একটা ছোট্ট পেজ নিয়ে তোমাদের বুঝিয়ে দিই। মিনিয়েচার মানে হচ্ছে স্মল সাইজের ছবি, ছোট ছোট সাইজের ছবি। এরকম বক্স করে করে নিলাম, এরকম ছবি। ঠিক আছে, মিনিয়েচারের ছবি। এবার এই মিনিয়েচারের ছবি অনেক রকম হতে পারে, যেমন হতে পারে কোনো পশু, পাখি, প্রাণী। ঠিক আছে, এই যে ছবি, এরকম একটা মিনিয়েচার পেন্টিং এর ছবি হতে পারে। এরকম ছোট ছোট সাইজের প্রচুর পরিমাণ ছবি, যেটাকে আমরা মিনিয়েচার পেন্টিং বলছি। এটা কিন্তু জাহাঙ্গীরের সময় ছিল। এবার এখানে একটা কথা বলে দিই, বাবরের এই যে তুতুকি বাবরি, তুজুকি বাবরিতে যে ছবিগুলো হয়েছিল, তাই তো, প্রাকৃতিক দৃশ্য, দেখতে পাচ্ছ, প্রাকৃতিক দৃশ্য। এটা কিন্তু, এই বইটার ছবি সম্পন্ন হয়েছিল কিন্তু আকবরের সময়। ঠিক আছে, ইলাস্ট্রেশনের ছবিও আমি বলে দিয়েছি, এটাও জনপ্রিয় হয়েছিল। নেক্সট, এবার দেখো শাহজাহান। শাহজাহানের অ্যাকচুয়ালি স্থাপত্য শিল্পটাই বেশি বিখ্যাত ছিল। তার মানে এই নয় যে চিত্রশিল্প ওনার সময় সেম ছিল। ওনার সময় চিত্রশিল্প সাইমালটেনিয়াসলি মানে একইভাবে উন্নত হয়েছিল। দেখে নাও, এখানে স্থাপত্য শিল্পকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। দাঁড়া, শাহজাহানের ছেলে দাঁড়া চিত্রকলার পৃষ্ঠপোষক ছিলেন।
এবং এই শাহজাহানের সময় বিখ্যাত চিত্রকর ছিলেন মীর হাসান, অনুপ চিত্রা। এই অনুপের নামটা, চিত্রার নামটা মনে রাখবে। তারপর হচ্ছে চিত্রামণি হাসিম ফকিরুল্লাহ। ঠিক। কথিত আছে যে আগা রিজাও নাকি সেই সময় ছিলেন ওই একই সময়। এবার আসছে ঔরঙ্গজেব চিত্রশিল্পীদের রাজসভা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। তিনি সিকান্দার আকবরের স্মৃতিসৌধের চিত্র ধ্বংস করেন। ঠিক আছে, এই ভদ্রলোক তোমার একেবারে মানে কি বলবো, এরম নয় যে চিত্রশিল্পকে পছন্দ করতো না, কিন্তু যে ব্যাপারটা থাকে আমাদের, যে ব্যয় সংকোচ, এই ব্যয় সংকোচ করতে গিয়ে উনি কিন্তু কি করেছিলেন, আমাদের এই তোমার অনেক রকম অনেক ছবি টবি বা যাবতীয় যা কিছু ছিল আকবরের সময় কিছুটা ধ্বংস করেছিল। কিন্তু ওনার সময় কিন্তু ৪-৫ জন চিত্রশিল্পী ছিলেন যাদের উনি বিতাড়িত করেছিলেন। বেশ। অযোধ্যা, বাংলা, মহীশূর, হায়দ্রাবাদ, লখনৌ বহু চিত্রশিল্পী প্রতিষ্ঠিত হন। কার সময় বললাম? ঔরঙ্গজেবের সময়। যারা দিল্লি ছেড়ে দিল, দিল্লি আগ্রা ছেড়ে দিয়ে আমাদের চলে যাচ্ছে অযোধ্যা, বাংলা, মহীশূর, হায়দ্রাবাদ, লখনৌয়ে। এবার তোমাদের খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে মুঘল স্কুল অফ পেন্টিং। মুঘল স্কুল অফ পেন্টিং খুব গুরুত্বপূর্ণ, তাই তো? কিরকম গুরুত্বপূর্ণ? প্রথম দিকে পারসিক প্রভাব ছিল, পরবর্তীকালে এটা ভারতীয় আধ্যাত্মিকতার প্রভাবও এখানে বিস্তার করে। পারসিক প্রভাবটা দিয়ে শুরু হয়েছিল, পরবর্তীকালে ভারতীয় আধ্যাত্মিকতা এর মধ্যে ছড়িয়ে যায়। সাধারণত রাজকীয় প্রতিকৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এই চিত্রকলার বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে, তাহলে এই যে বলছে একটা রয়্যাল যে ব্যাপার, সেই একটা প্রাসাদের যে প্রতিকৃতি অঙ্কন করা হতো সেটার জন্য শিল্পীর ডাক পড়তো। পরবর্তীকালেও এদের দাম ছিল, মানে মোগল যুগ পেরিয়েও দাম ছিল। পোর্ট্রেট আর্টিস্ট, প্রাকৃতিক সৌন্দর্য এবং চিত্রকলায় বৈশিষ্ট্য ছিল। ঠিক। এবার এই যে প্রাকৃতিক সৌন্দর্য আর প্রতিকৃতিটা যখন আর্টের মধ্যে নিয়ে আসছে, তার সঙ্গে একটা মানুষকে বসাচ্ছে, তখন কিন্তু অন্যরকম ব্যাপার। যেমন একটা আমি এক্সাম্পল দিই, যে এই শাহজাহানের সময় যেটা হয়েছিল তোমার হচ্ছে সিংহাসনে সিংহাসনে অধিষ্ঠিত শাহজাহানের প্রতিকৃতি। ঠিক আছে, সিংহাসনে অধিষ্ঠিত শাহজাহানের প্রতিকৃতি, এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, মনে থাকবে। এবং এই যে সিংহাসনে বসে আছে শাহজাহানের যে প্রতিকৃতিটার মধ্যে একটা প্রোফাইল আছে, একটা সাইড ফেসের ছবি আছে এরকম ভাবে, হাতে একটা গোলাপ নিয়ে, দারুণ ছবি। আচ্ছা, সাধারণ মানুষের কোনো কিন্তু স্থান ছিল না মুঘল। এটা একটা অদ্ভুত বৈশিষ্ট্য। একটা মেলা বসেছে, সে মেলাতে কত লোক, এই যেরকম বাচ্চারা ছবি আঁকে সেরকম জিনিস কিন্তু কিছু নেই। কিংবা তোমার কি বলবো, রাজা চলেছে শিকারে, রাজারের শিকার দৃশ্য, তাই তো? এটা একটা বিরাট বড় মোগল পেন্টিং এর বৈশিষ্ট্য ছিল। তারপরে তোমার রাজার বিবাহ করতে চলেছেন রাজা, সেটাও ছিল একটা বড় বৈশিষ্ট্য। কিন্তু এরকম কিছু নেই, কিছু সাধারণ লোক পথের মধ্যে দিয়ে চলেছেন, এরকম কিছু নেই। ঠিক আছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য মুঘল স্কুল অফ পেন্টিং এর। সাধারণ মানুষের কোনো স্থান ছিল না, যা ছিল রাজকীয় প্রতিকৃতি, সেই সমস্ত ঝংকার বৈভব চাকচিক্যর জিনিস তার ছিল, প্রাকৃতিক সৌন্দর্য ছিল। বেশ। এবার রাজপুত স্কুল অফ পেন্টিং। ঠিক, এই যে রাজপুত স্কুল অফ পেন্টিং এর যেটা বলবো, 18 শতকে রাজপুতনায়, বিশেষ করে জয়পুরে এই চিত্রকলার বিকাশ ঘটে। অষ্টাদশ শতকে রাজপুতনায়, বিশেষ করে জয়পুরে এই চিত্রকলার বিকাশ ঘটে। বেশ কথা। এবার রাজস্থানের এক ধরনের আর্ট ছিল যাকে আমরা বলতাম কাংড়া, কাংড়া স্কুল অফ আর্ট, তাই তো? যেটা জাহাঙ্গীরের সময় আমরা দেখেছি,
মুরাল ছিল, মুরাল এক ধরনের ওখানে আর্ট, অনেক রকম। যেমন রাধা কৃষ্ণ এর যে অবস্থান, পাশাপাশি অবস্থান, এই যে ছবি, এটাও কিন্তু তোমার মুঘল চিত্রশিল্পের একটা বড় বৈশিষ্ট্য, তাই তো? এবং ওই এক টানেই কোনো একজন মানে বসে আছে, ঠিক আছে, তার পাশে অবস্থান করছে, এই ছবিগুলো দেখানো হতো। সাধারণ মানুষের ধর্মীয় রীতিনীতি আমোদ প্রমোদ চিত্রকলার বিষয়বস্তু হিসেবে স্থান পায়, ঠিক আছে। সাধারণ মানুষের ধর্মীয় রীতিনীতির সঙ্গে কি বললাম, আমোদ প্রমোদ, যেটা অ্যামিউজমেন্ট আমরা বলি, একসঙ্গে সবাই খানাপিনা করছে, এরকম একটা ছবি, ঠিক আছে। সেই ছবিতে কেউ নৃত্যরত মহিলারাও রয়েছে, এরকম একটা ছবি। আবার একটা ছবিতে দেখা যাচ্ছে যে ওই শ্রীকৃষ্ণ ভগবান যেমন হাতে বাঁশি নিয়ে রয়েছেন, সেখানে রাজকুমারীরা, রাজকুমারী বলবো না, গোপীরা স্নান করছে, সেরকম একটা দৃশ্য রয়েছে, যে বাদশাহ স্বয়ং ওপরে রয়েছে, ঠিক আছে, সে দেখছে সমস্ত মহিলারা স্নান করছে। এই যে একটা ব্যাপার, একটা রয়্যাল একটা ব্যাপার, কিন্তু সেটা একটা সাবলীলভাবে একটা ছবি, এক টানে রেখার টানে ছবি, বেশ। এবার এইখানে নাইটমেয়ারের ছবি ছিল, নাইটমেয়ার যেটাকে আমরা বাংলায় বলি যে আলো ছায়ার ছবি, গভীর অন্ধকার আমাবস্যার মধ্যে, ঠিক আছে, তোমার কোনো একটা প্রাণী চলেছে, কিছুই বোঝা যাচ্ছে না, একটা অস্পষ্ট এরকম একটা ভাব রয়েছে, এবং সেটাকে বোঝাচ্ছে শুরু শুরু সাদা স্ট্রোক দিয়ে। আবার কালো ছবিতে রয়েছে যে চাঁদটাকে বোঝাচ্ছে একটা বাঘ, বাঘের বিরাট বিরাট বড় একটা বাঘের ছায়া পড়েছে কোথায়, গাছের মধ্যে, এবং সেখানে বাঘের চোখ বা দেহ দেখা যাচ্ছে না, সেভাবে ভেতরটা দেখা যাচ্ছে না, কিন্তু একটা পুরো অবয়ব রয়েছে। এটা নাইটমেয়ারের খুব ইম্পর্টেন্ট ছবি, ঠিক আছে, অন্ধকার এবং আলোর সংমিশ্রণের ছবি। এবার এইখানে আমরা যে রঙের বাহারি কাজ, রঙের বাহারি কাজ কোথায় দেখা যাচ্ছে, এই উৎসবের ক্ষেত্রে আবার রঙের বাহারি কাজ করছে। একটা ভালো ছবির উদাহরণ দিচ্ছি, যে রাজা যখন চলেছেন শিকারে, একটা চিতাবাঘকে গলায় চেন পরিয়ে নিয়ে যাচ্ছে। এবার চিতাবাঘটা চলেছে কিন্তু নিচে, রাজা চলেছে হাতির ওপরে, সেইখান থেকে তার শিকলটা ধরা। তারপর রাজা যখন বিবাহে চলেছেন, তখন এই যে পাইক বরকন্দাজ বা যারা তারা চলেছে, আর রাজা হাতির পিঠে চলেছে। এই ছবিটাও একটা কাংড়া আর্টের খুব বড় বৈশিষ্ট্য, ঠিক আছে। এবার দেখো, মহাকাব্য, পুরাণের কাহিনী, যুদ্ধবিগ্রহ, শিকার প্রভৃতি চিত্রের বিষয়বস্তু হয়ে ওঠে। যেমন আমি তোমাদের আবুল হাসানের একটা ছবি বলবো, যে ছবিটায় ভয়ঙ্কর রকমের একটা যুদ্ধের ছবি আছে, সে পজিশন অনেকক্ষণ ধরে তাকালে বুঝতে পারবে ছবিটা শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়, একটা ছবির মধ্যে। খুব বড় বৈশিষ্ট্য ছিল এটা। কাংড়া, কাংড়াকে কেন্দ্র করে উত্তর ভারতে এই চিত্রশিল্পের বিকাশ ঘটে। আর কাংড়া যে অঞ্চলটা আছে, এই কাংড়া অঞ্চলটা জয় করেছিল জাহাঙ্গীর, যেটা আমি তোমাদের রাজনৈতিক ইতিহাসে পড়িয়ে দিয়েছি, ঠিক। হিন্দু দেবদেবী, রামায়ণ মহাভারত, রাসমালা, গীত গোবিন্দ প্রভৃতি ছিল চিত্রকলার মূল বিষয়বস্তু। অবশ্যই হিন্দু দেবদেবী এখানে আঁকা হয়েছিল, যেমন আমাদের সরস্বতী, খুব বিখ্যাত একটা ছবি। বীরবল, মনে রাখবে এই সময়টা, বীরবল হচ্ছে আমাদের মোগল যুগে সরস্বতী পুজো প্রচলন করেছিল। শিবের মূর্তি আছে, শিব পার্বতী, এগুলো ওদের কাছে কি বলেছে, ওরা একটা নরনারীর একটা কি বলবো আঙ্গিকে ওরা কিন্তু এটাকে দেখেছিল। যাই হোক, শিব পার্বতী, রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণের কথা আমি আগেই বলে দিয়েছিলাম, বেশি জনপ্রিয় হয়েছিল। পাহাড়ি একটা পরিবেশ, জীবন, পোশাক, প্রাকৃতিক দৃশ্য প্রভৃতি কোনো কোনো ক্ষেত্রে স্থান পেয়েছে। এখানে অলংকারাদির ছবিতে যেমন ভাবে আঁকা হয়েছে, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে আছে, কিন্তু সেটা অত্যধিক করেননি, ছবি যাতে ভার হয়। এবং এখানে মহিলাদের ক্ষেত্রে পোশাকের দুটো ভাগকেই করা হয়েছে, একটা ঊর্ধ্বাঙ্গ, একটা নিম্নাঙ্গ, দুটোর পোশাকই হয়েছে। কিন্তু যখন রাজার যে ছবি হয়েছে, সে পুরো সেই পাঞ্জাবির মতো বড় পোশাক পরে, তার সঙ্গে তার যে পায়ের পোর্শনটা রয়েছে, সেটা হচ্ছে পাজামার মতো ঢাকা, তাই তো? এই, বেশ। এবার আমরা আসছি সাহিত্য। মুঘল শাসক বাবরের শাসনকালে তুজুকি বাবরি বা বাবরনামা, তুজুকি বাবরি বা বাবরনামা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি, এবং এটা তুর্কি ভাষায় রচনা করা হয়েছিল।
বলেছিলাম, এবং কিরকম চাকতাই তুর্কি। এটা আমি আগে যদিও বলে দিয়েছি, এবং এটাকে ইংরেজি অনুবাদ করে জনপ্রিয় হয়ে যায় মাদাম বেভারিজ, এবং এটা পরবর্তীকালে ফার্সি ভাষায় অনুবাদ করে জনপ্রিয় হন আমাদের আব্দুর রহিম খান খানন। তোমরা নিশ্চয়ই জানো যে এটা সম্পন্ন হয়েছিল আকবরের সভায়। বাবরের স্মৃতিকথা গ্রন্থে নিজের চরিত্র, ভারতের জলবায়ু, এটা একটা মানে মার্ভেলাস, অসাধারণ। ভারতের জলবায়ু নিয়ে এত ভালো লেখা জীবনী খুব কম আছে। নদী, পাহাড়, রাজনৈতিক অবস্থা, বিভিন্ন রাজ্য ও তাদের শাসক, অরণ্য, গাছপালা, প্রকৃতি প্রভৃতির বর্ণনা দিয়েছেন। দেখো, একজন যোদ্ধা সে যুদ্ধ করছে, আর তার আশেপাশে রয়েছে প্রকৃতি, তাই না? অরণ্য, গাছপালা, এগুলোকে বাবর কিন্তু ভুলে যায়নি। যার জন্য বাবরের এই আত্মজীবনীটা শুধুমাত্র স্বীকারোক্তির জন্য না, এই সবকিছু মিলিয়ে জনপ্রিয়। অনেকেই যুদ্ধ বিগ্রহের বর্ণনা করেছে, সে যুদ্ধ বিগ্রহেই বর্ণনা করেছে, চারিপাশে গাছপালা, নদীর কথা বলেনি। তো সেটা কিন্তু বাবর করেছিল। মুঘল শাসন, হুমায়ুনের শাসনকাল। মুঘল শাসক হুমায়ুনের শাসনকালে লেখা হয়েছিল হুমায়ুন নামা, যদিও এটা হুমায়ুন জীবদ্দশায় দেখে যেতে পারেনি। যার সময় এটা সমাপ্ত হয়েছিল সেটা কিন্তু আমাদের মনে রাখবে আকবরের পিরিয়ডে। কে লিখেছিল? গুলবাদন বেগম, মুঘল যুগের একমাত্র মহিলা ঐতিহাসিক, হুমায়ুনের বোন, তাই তো? লিখে দিলাম, মুঘল যুগের একমাত্র মহিলা ঐতিহাসিক। ঠিক। এবার বাবরের শাসনের যে শেষ পর্ব থেকে হুমায়ুনের আমলের ঘটনাবলী সমৃদ্ধ এই গ্রন্থ আকবরের সময়কালে রচিত হয়েছে। ঠিক তো, যেটা বললাম। তাহলে বাবরের সময় যদি ধরে নিই আমরা, শেষ পর্ব থেকে যখন হুমায়ুন বেঁচে আছে সেই সময় হুমায়ুনকে নিয়ে লিখছে, আর যেটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আকবরের আমলে। তাহলে এর প্রশ্নটা দেয়, গুলবাদন বেগম রচিত হুমায়ুন নামা কার সময় সমাপ্ত হয়? উত্তর কিন্তু আকবর করতে হবে। এবার চলে আসি আমাদের আকবরের সময়। আকবরের সময় হিন্দি এবং সংস্কৃত উভয় ভাষারই একটা পৃষ্ঠপোষকতা উনি মানে আকবর স্বয়ং নিজে করেছিলেন। উনি হিন্দিকেও প্রায়োরিটি দিয়েছে, আবার সংস্কৃতকে দিয়েছেন। এটা ওনার সময়টাকে বলা হয় হিন্দি কবিতার স্বর্ণযুগ। হুসেন নাজিরির উর্দু ভাষায় রচিত গজল বিশেষ উল্লেখযোগ্য ছিল। গজল কি আমি আগের দিন একটু করে বলে দিয়েছি, এখানে সঙ্গীত যেহেতু আছে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ছন্দ তার মধ্যে থাকবে, যে এতগুলো স্ট্যান্ডার্ড মধ্যে হবে, এবং সেটা তারপরে সেইভাবে গাওয়া হয়। সাধারণত গজল খুব ফাস্ট হয় না, একটু ধীর লয়ের গান হয়, তাই তো? এটা মনে রাখবে। আইনি আকবরী এবং আকবরনামা আবুল ফাজল দুটি ফার্সি ভাষায় রচিত এবং তিন ভাগে বিভক্ত। দুটোই দেখো ফার্সি ভাষায় লেখা হচ্ছে, যেটা মুঘল যুগের সরকারি ভাষা, কিন্তু এটা তিনটে ভলিউমে রয়েছে। আকবরের রাজত্বকাল আইন, সিভিল ও সামরিক কর্মচারী, রাজস্ব, হারেম, দিন-ইলাহি, এটা হচ্ছে প্রথম খণ্ডে আছে। এর মধ্যে আমি বলে দিই, এই দুটো ইম্পর্টেন্ট। রাজস্ব, এটা পরীক্ষায় দেয়, আইনি আকবরের বিষয়বস্তু। সামরিক কর্মচারী আর দিন-ইলাহিটা হচ্ছে সেকেন্ডারি। ঠিক। এবার দেখো, প্রথম ভাগে তৈমুর থেকে হুমায়ুনের শাসনকাল ও শেষ দুই পর্বে ১৬০২ খ্রিস্টাব্দ পর্যন্ত আকবরের শাসনকালে বর্ণনা দেওয়া হয়েছে। এখানে আমার একটা কথা বলার আছে, যেহেতু আমাদের মারা গিয়েছিলেন এই ভদ্রলোক, মানে হচ্ছে আবুল ফাজল ১৬০২ সালে, এবং তাকে হত্যা করেছিল বীর সিং বুন্দেলা, যেটা আমি বলে দিয়েছিলাম, এবং তাকে পাঠিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরই বীর সিং বুন্দেলাকে দিয়ে হত্যা করান আমাদের আবুল ফাজলকে। তাই ১৬০২ এর মধ্যেই তার ইতিহাসটা সমাপ্ত। তাবাকাত-ই আকবরী আর একটা বই, ফার্সি ভাষায় রচিত, নিজামুদ্দিন আহমেদের লেখা। এই কোশ্চেনটা
আমি লিখিয়ে দিলাম 2016 অনার্সে এসছিল। ঠিক আছে, 11-12 যে অনার্সটা আছে তাতে এটাই দিয়েছিল এসএলএসটি। মনে তাবাকাতি আকবরী কার রচনা? অনেকেই এটার অ্যান্সার করতে পারেনি, কারণ সবাই আবুল ফজল, নিজামুদ্দিন এগুলোর উপর জোর দিয়েছিল, তাই তো? কিন্তু পরীক্ষা হলে নিজামুদ্দিন না আকবরের লেখা তোমার ইয়ের লেখা আবুল ফজলের লেখা গুলিয়ে ফেলেছে। বেশ, মুঘল শাসনের প্রথম পর্ব থেকে আকবরের শাসনের 39 সাল পর্যন্ত বিবরণ দেওয়া হয়েছে। সেটা হলো আমাদের কোথায়, যেটা তাবাকাতি আকবরীতে। তাবাকাতি আকবরী মানে আকবরের শাসনকালে 39 বছর, কারণ আকবরের শাসনকাল 50 বছর ছিল, তার শেষ 11 বছর কিন্তু নেই। তিওয়ারিক আলফি, তিওয়ারিক বা তোয়ারিক, ফার্সি ভাষায় রচিত মৌলা দাউদ আকবরের শাসনকালে বর্ণিত হয়েছে। এই তোয়ারিকি আলফি, মুনতাখাব উল তোয়ারিক, এইটি হচ্ছে খুব জনপ্রিয় বই। এটা মাদ্রাসা সার্ভিসে দিয়েছিল। মুনতাখাব উল তোয়ারিক ফার্সি ভাষায় রচিত। এটার রচনা করেন বদায়নী। আকবরের শাসনকাল এবং আকবরের ধর্মীয় নীতির সমালোচনামূলক ব্যাখ্যা দেওয়া হয়েছে এই মুনতাখাব উল তোয়ারিকে। ঠিক আছে, মনে থাকবে, আকবরের ধর্মীয় নীতির সমালোচনামূলক ব্যাখ্যা দেওয়া হয় এই বইটাতে। বদায়নী অ্যাকচুয়ালি গোড়া মোল্লা ছিল এবং বদায়নীর সঙ্গে আকবরের একটা মনোমালিন্য হয়েছিল, ঠিক, যার জন্য প্রথম দিকে আকবরের প্রশংসা করলেও বদায়নী শেষের দিকে কিন্তু আকবরের প্রশংসা করেননি। খুব নামকরা ঐতিহাসিক ওই সময় এনার ওপর কোশ্চেনটা দেয়, আমি ডাবল রাইট দিলাম। এবার দেখো তারিখ-ই শেরশাহী বা তুহফা ই আকবর শাহী, ফার্সি ভাষায় রচিত। এটা লিখেছিলেন আব্বাস খান শেরওয়ানি। আব্বাস খান শেরওয়ানির এই বইতে মনে রাখবে শেরশাহের জীবনীটা রয়েছে, কিভাবে শেরশাহ ক্ষমতা পেয়েছিল তার ইতিহাসটা ছিল। শেরশাহের শাসন ব্যবস্থা, হুমায়ুনের সঙ্গে দ্বন্দ্ব, দাগ ও হুলিয়া, জনকল্যাণমূলক কার্যাবলী ইত্যাদি এখানে বর্ণিত হয়েছে। তারপরে আছে মাসনভি নল ও দামান, এটা হচ্ছে অনুবাদ বই। তারপরে মারোয়ারিদ উল কালা, সাওয়াত উল ইলাম, ফার্সি ভাষায় রচিত বই, ফৈজি অনুবাদ করেছিল। এর মধ্যে বলে দিই, এই যে মসনবী নল ও দমন, এটা বিখ্যাত বই। আর অবশ্যই আছে ভাস্করাচার্যের লীলাবতী। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি। Salam alaikum. Maybe আমি একটু এদের টেবিলে উঠে না আছে। তাই তো, ভাস্করাচার্যের লীলাবতী কি অনুবাদ করে? ভাস্করাচার্যের লীলাবতী অনুবাদ করেন এই ভদ্রলোক, কি নাম তার? ফার্সি ভাষায় অনুবাদ করেন। ঠিক আছে, রামচরিত মানস, রামচরিত মানসটা যেটা হিন্দি ভাষায় লেখা হয়েছিল, তুলসীদাসের কবিতা। ঠিক আছে, এই বইটা এই সময়ে লেখা হয়েছিল, মনে রাখবে। রামচরিত মানস আঞ্চলিক ভাষায়, হিন্দি ভাষায় তুলসীদাসই লিখেছিল। এবার দেখো তুতুকি জাহাঙ্গীরি। তুতুকি জাহাঙ্গীরি ফার্সি ভাষায় রচিত হয়েছিল। জাহাঙ্গীরের আত্মজীবনী, তার রাজত্বের প্রথম 17 বছরের বিবরণ জাহাঙ্গীর নিজে রচনা করেন। তার নির্দেশে শেষ 2 বছরের ইতিহাস লেখেন মুতামিদ খান। ঠিক, 17 বছরটা লিখেছিল জাহাঙ্গীর নিজে, আর শেষ 2 বছর লিখেছিল মুতামায়েদ খান। ইকবাল নামা-ই জাহাঙ্গীরি, এটা ফার্সি ভাষায় রচিত 3 খণ্ডে। মুতামায়েদ খান, ইকবাল নামা-ই জাহাঙ্গীরি। মুঘল সাম্রাজ্যের সূচনাকাল থেকে হুমায়ুন, ও 2য় খণ্ডে আকবর, ও 3য় খণ্ডে জাহাঙ্গীরের রাজত্বকাল সম্পর্কে লেখা হয়েছে।
ঠিক আছে, মনে থাকবে। দ্বিতীয় খণ্ডে আকবর হয়েছে, তৃতীয় খণ্ডে জাহাঙ্গীর রাজত্বকাল। ওয়াকিয়াত-ই জাহাঙ্গীরি এটা ফার্সি ভাষায় রচিত। মোহাম্মদ হাদি জাহাঙ্গীর রাজত্বকাল বর্ণিত হয়েছে, শুধুমাত্র রাজত্বকালটা। মাসিরি জাহাঙ্গীরি ফার্সি ভাষায় রচিত, বৈরাক্কা জাহাঙ্গীর রাজত্বকাল সম্পর্কে লেখা। তবে বলে দিচ্ছি এইখানে এই দুটো বইয়ের বেশি ইম্পর্টেন্ট, তুজুকি জাহাঙ্গীরি আর ইকবাল নামাই জাহাঙ্গীরি, এই দুটো বই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো মাইজাম-ই জাহাঙ্গীরি, এটা হচ্ছে ফার্সি ভাষায় রচিত। নিয়ামাতুল্লাহ লিখেছিল, জাহাঙ্গীর রাজত্বকালের বিবরণ এখানে রয়েছে। এবার এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে বেশ কিছু বই অনুবাদ হয়েছিল, অনুবাদগুলো বলতে হবে। যেমন আমি এখানে চলে যাই, যেমন ধরো আমাদের অথর্ববেদ, অথর্ববেদকে অনুবাদ করেছিল কোন ভাষায়? ফার্সি ভাষায়। হাজি ইব্রাহিম সিরহিন্দ। এটা ইম্পর্টেন্ট, অথর্ববেদ দেখে নাও, পরীক্ষা দেয়। আরেকটা বই আছে সিরি-ই আকবর, সিরি-ই আকবর পরীক্ষায় দেয়। এই সিরি আকবর অনুবাদ করেন কে? অনুবাদ করেন সিরি আকবর, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো উপনিষদের অনুবাদ, সংক্ষিপ্ত অনুবাদ দ্বারা। ঠিক আছে, দ্বারা অনুবাদ করেন আমাদের সিরি আকবর। উপনিষদের অ্যাকচুয়ালি অনুবাদ হয়েছিল, কিন্তু ভাবো কি পরিশ্রম তারা করেছিল সেই সময়। তাহলে এটা হচ্ছে আমাদের শাহজাহানের সময় অনুবাদ, এটা আবার আকবরের সময় অনুবাদ। বলে দিই, রামায়ণ মহাভারত, রামায়ণ বললে বদায়নী, এটা একটা। আবার মহাভারত যখন তুমি বলছো, কে অনুবাদ করছেন? তিনজন, বদায়নী আছে, শেখ সুলতান আছে, ঠিক আছে, আর একটা নাকিব খাঁ। এই তিনজনই ছিলেন। এই রামায়ণ আর মহাভারত হচ্ছে ফার্সি ভাষায় অনুবাদ হয় আকবরের সময়, তাই তো। এবার যদি বলে আমাদের কি বলবো, কালীয় দমন, ঠিক আছে, কালীয় দমন ট্রান্সলেট করা হয়, কালীয় দমন ট্রান্সলেট হয়ে তার নাম কি হয়? কে করেন? আবুল ফজল। বেশ, আবার ধরো 32 সিংহাসন অনুবাদ করে ফৈজি। এখানে বলে দিই, মহাভারতের একটা নামও হয়ে গেছিল, মহাভারতের নামটা কি হয়েছিল? রজবনামা। পঞ্চতন্ত্র অনুবাদ হয়েছিল, পঞ্চতন্ত্রের নাম হয়েছিল আনোয়ার-ই সাহেলি। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এই সময়টাতে প্রচুর সংস্কৃত গ্রন্থ
অনুবাদ হয়েছিল, ম্যাক্সিমামটাই হয়েছিল আমাদের আকবরের সময়। অথর্ববেদ ধরো, সিংহাসন ৩২ই আমি বললাম, মানে ৩২ সিংহাসন, কালীয় দমন বললাম, ঠিক আছে? সব কিন্তু এই সিরিজের বই। পঞ্চতন্ত্র, পঞ্চতন্ত্র খুব সম্ভবত ফৈজির অনুবাদ, তোমার একটু দেখে নেবে এখানে। ফিরে আসলাম। তাহলে এইবার দেখো, এই অনুবাদ বইগুলো কিন্তু একটা বড় জায়গা জুড়ে নিয়েছিল। বেশ, তারিকি ফেরিস্তা চলে এলাম। ফার্সি ভাষায় রচিত মোহাম্মদ কাজিম ফেরিস্তার লেখা তারিকি ফেরিস্তা, জাহাঙ্গীর রাজত্বের বিবরণ এখানে দেওয়া হয়েছে। ঠিক, তবে জাহাঙ্গীরের সময় দেখো ইন্ডিভিজুয়াল বই কতগুলো হয়েছে। মাসিরি রহিমি ফার্সি ভাষায় রচিত, মোল্লা নাহাওয়ান্দি করেছে, জাহাঙ্গীরের শাসনকালে বিবরণ রয়েছে। এইগুলো তেমন ইম্পর্টেন্ট না, ফেরিস্তাটা দেখবে একবার। আর তার আগে জাহাঙ্গীর নামা আমি বললাম, আর মোতামায়েত খানের যেটা ছিল সেটাও দেখবে। এবার দেখো মুঘল শাসক শাহজাহানের সময়। মুঘল শাসক যখন শাহজাহান আসছে, যে বইটা রিপিটেডলি দেয় সেটা হচ্ছে পাতশাহনামা। পাতশাহনামা আব্দুল হামিদ লাহোরীর লেখা। আবার একটা বই আছে বাদশাহনামা, যেটা এনায়েত খানের লেখা, ঠিক আছে? আবার ওই নামেই আরো একটা বই আছে ফার্সি ভাষায় রচিত, মোহাম্মদ আমিদ কাজরিনী, শাহজাহানের শাসনকালে বর্ণিত হয়েছে এই পাতশাহনামা। আবার দেখো এই পাতশাহনামাটা হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস, ডবল লাইক দিলাম, আব্দুল হামিদ লাহোরী, কাজরুনির থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রাথমিক পর্ব থেকে শাহজাহানের রাজত্বকালে প্রথম 20 বছর বর্ণিত হয়েছে। ঠিক, আবার একটা বাদশাহনামা, এটাকে অ্যাকচুয়ালি বলতে পারো বাদশাহনামাও বলে। মোহাম্মদ ওয়ারিস, ঠিক, মোহাম্মদ ওয়ারিস বাদশাহনামা লিখেছিল। শাহজাহানের রাজত্বকালের সামগ্রিক ইতিহাস এখানে কিন্তু বর্ণিত হয়েছে। মনে থাকবে, সামগ্রিক ইতিহাসটা মানে শুধু রাজনৈতিক ইতিহাস বলেনি, এখানে কিন্তু সেই সময়ের আর্থিক ইতিহাস, মানে অর্থনৈতিক বা সামাজিক ইতিহাসটাও কিন্তু বর্ণনা করেছিল। শাহজাহান নামা ইনায়েত খান, ওরে বাপরে, বিশাল ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার অনেকগুলো প্র্যাকটিস সেটে রয়েছে। শাহজাহানের রাজত্বকালের উল্লেখ রয়েছে। শাহজাহান নামা মোহাম্মদ সালিহ, তাই তো? সালিহ পরে দেয়নি এখানে, মোহাম্মদ সালিহ বলে, ঠিক আছে? এটাও ফার্সি ভাষায় রচিত। তাহলে এই বাদশাহনামা বা পাতশাহনামার কতগুলো পার্ট, ঠিক? এটা শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে বর্ণনা করা হয়েছিল। মাজমা উল বাহারিন, এই বইটা হচ্ছে দারার এমন একটা বই, এক সুফি সন্তের জীবনী নিয়ে লেখা হয়েছিল। ফার্সি ভাষায় রচিত। দারাসুকো সুফিবাদ ও হিন্দু ধর্মদর্শনের গুরুতত্ত্ব রীতিনীতি বিষয়ক আলোচনা করেছেন। মাজমাউল বাহরিনের সঙ্গে যে সাফিনাত উল আউলিয়া, এটাও পরীক্ষায় দেয়, 3টে বই একসঙ্গে দেয়, সিরি আকবর, মাজমাউল বাহরিন আর সাফিনাত উল আউলিয়া, ফার্সি ভাষায় রচিত। দারাসুকো সুফি সাধকদের জীবনী এখানে কিন্তু লেখা হয়েছিল। হাসানাত উল আরিফিন, এটাও ফার্সি ভাষায় রচিত। দারাসুকো এটা লিখেছিলেন হাসানাত উল আরিফিন, ধর্মীয় ও দার্শনিক চিন্তাভাবনা এর মধ্যে কিন্তু আলোচিত হয়েছিল। এবারে একটু আগে লিখে দিলাম অথর্ববেদ, যে অনুবাদ হয়েছিল হাজি ইব্রাহিম সিরহিন, উপনিষদ বলে দিয়েছিলাম দ্বারা, এবং গীতা, এখানে অথর্ববেদটা হবে না, ক্রস করে দিলাম, এক জায়গায় পড়ে গেছে। অথর্ববেদটা আমি দেখিয়ে দিয়েছি কার অনুবাদ আলাদা করে। উপনিষদ গীতা ওনার সময় লেখা আছে। এবার জাহানারার কিছু নিজস্ব লেখা আছে, ঠিক আছে, কিন্তু সেটা ইতিহাস নয়, সেটা একটা বায়োগ্রাফি টাইপের বই। ফার্সি ভাষায় রচিত সুফি সন্ত মঈনুদ্দিন চিশতির জীবনী ভিত্তিক গ্রন্থ, ঠিক আছে, যেটা এই জাহানারার যে লেখা। আবার বুল্লা শাহ, এই বুল্লা শাহর জীবনীও লিখেছিল জাহানারা। বুল্লা শাহের জীবনী
রচনা করেন কে করে? আমাদের জাহানারা। এবার মোগল শাসক ঔরঙ্গজেবের শাসনকালের বইগুলো কি কি আছে? ওয়াকাত-ই-আলমগীরি ফার্সি ভাষায় রচিত। এটা হচ্ছে ঔরঙ্গজেবের কি আছে? চিঠি চিঠি ঠিক আছে, ঔরঙ্গজেবের চিঠিগুলো এইখানে দেওয়া আছে, মনে থাকবে? বেশ, এই ওয়াকাতটা আমি বলে দিচ্ছি, এখানে তোমরা স্পেলিংটাও পাবে। রুকাইয়াত, রুকাইয়াত-ই-আলমগীরি। মুনতাখাব উল-লুবা, তাই তো? এই যে মুনতাখাব উল-লুবাবের কথা আমি বলছি, এটা কাফি খাঁর রচনা এবং এটা খুব জনপ্রিয় একটা বই। বহু পরীক্ষা দেয়, বহু পরীক্ষা। মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন সবেতেই তুমি এই কোশ্চেনটা পাবে। এমনকি এই বইটা তোমার WBCS এ ২ বার এসছে, CGL এ ১ বার এসছে, মাল্টিটাস্কিং এ ১ বার এসছে। এত বড় বইটার বিবরণী, যেখানে বাবরের ভারত আক্রমণ থেকে মোহাম্মদ শাহের রাজত্বের প্রথম ১৫ বছর ও ঔরঙ্গজেবের রাজত্বকালের ইতিহাস সেখানে বর্ণিত হয়েছে। ঠিক, আলমগীরনামা এটা ফার্সি ভাষায় রচিত এবং এটা রচনা করেছিলেন মোহাম্মদ কাজিম। ঔরঙ্গজেবের রাজত্বকালের ইতিহাস, বেশ। মাসির-ই-আলমগীরি বিখ্যাত বই, ফার্সি ভাষায় রচিত, মোহাম্মদ সাফি বা সাকি এনার লেখা। এটা ঔরঙ্গজেবের রাজত্বকালে বিবরণ পাওয়া যায়। খুলাসাত উল তোয়ারিক, সুজন রায় খেত্রী এনার লেখা, ঔরঙ্গজেবের রাজত্বকালে এখানে বর্ণনা রয়েছে। নুকস-ই-দিলখুশা, ঠিক আছে, নুকস-ই-দিলখুশা বা এই নুকস-ই-দিলখুশা যে বইটা দেখতে পাচ্ছ, ফার্সি ভাষায় রচিত, ভীমসেন বুরহানপুরের। মনে রাখবে এইখানে যে লোকগুলো আছে, সুরজন রায় খেত্রী, ভীমসেন সাক্সেনা, এরা সবাই হচ্ছে হিন্দু ঐতিহাসিক। আর একটা বই আছে ফুতুয়াতি আলমগীরি, এটা ঔরঙ্গজেবের রাজত্বকালের বর্ণনা, ঈশ্বরদাস নগর। ঠিক আছে, তাহলে ৩ জন, ঈশ্বরদাস নগর, সুজন রায় খেত্রী এবং একই সঙ্গে রয়েছে আমাদের আরো একজন ঐতিহাসিক ভীমসেন সাক্সেনা। ৩ জন হিন্দু ঐতিহাসিক তোমার ঔরঙ্গজেবের সময়। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এখানে আমরা পঞ্চতন্ত্র থেকে শুরু করে, অথর্ববেদ থেকে শুরু করে ৩২ সিংহাসন, আমাদের ওই নল দময়ন্তীর গল্প, সব কিছুই, কালীয় দমন, সমস্ত অনুবাদ নিয়ে আমি কিন্তু বললাম। অনুবাদ সাহিত্য এবং অনুবাদ সাহিত্যের পাশাপাশি ওই মোগল যুগে যে গ্রন্থগুলো লেখা হয়েছিল রাজ দরবার কেন্দ্রিক, সমস্তটাই আমাদের এখানে বলা হলো। এবং সত্যি কথা বলতে গেলে এখানে আমাদের এই মানে পুরো ক্লাসটার মধ্যে সব কিছুই কিন্তু আমাদের দেওয়া হলো। এবং আবারও বলে দিচ্ছি, আগের ক্লাসে এই যে ধর্মাটের যুদ্ধ, সামুগড়ের যুদ্ধ, তারপর হচ্ছে বাহাদুরগড়ার যুদ্ধ, দেওরাইয়ের যুদ্ধ, এই যে যুদ্ধগুলোর কথা বলেছিলাম, সেই যুদ্ধগুলোর ইতিহাসও কিন্তু এখানে ছিল, যেখানে শাহজাহানের রাজত্বকালে তার 4 পুত্র তোমার কি করেছিল, উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধে লিপ্ত হয়েছিল। টোটালটাই এখানে থাকলো। তোমাদের পাশে বইয়ের পাশাপাশি এই মেটেরিয়ালটা যথেষ্ট হেল্পফুল হবে আমার মনে হয়। আমি যতটা পারি সংক্ষেপ করেছি, কিন্তু সেটাকে পুরো টু দ্য পয়েন্টে লিখবার চেষ্টা করেছি। ঠিক আছে, আমাদের এরপরে যেটা আসছে নেক্সট ক্লাসে, তোমরা মনে রাখবে আমরা মারাঠাদের ইতিহাস বলবো, মানে শিবাজি থেকে শিবাজি বংশধর পর্যন্ত। পেশোয়া সেই অর্থে তোমাদের সিলেবাসে মেনশন করছে না, ঠিক আছে, আমি শেষ করে দেবো যাতে তোমাদের পুরো মধ্যযুগের ইতিহাস শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ।